না না, তাকাবে না ওই অসভ্য নির্লজ্জ মেয়ের দিকে। এইসবই ভাবছিল আরমান। তখনই ওর পাশে কেউ ধপ করে বসার আওয়াজে ঘুরে তাকালো ও। আবির এসে বসেছে। আবির রুবির উদ্দেশ্যে বলল, রুবি, আমাকেও খেতে দাও। মায়া এখন আরমানের ব্রেকফাস্ট সার্ভ করছে। রুবি মনে মনে বলল, হ্যাঁ, আমি কি আপনার কাজের লোক নাকি? হ্যাঁ মানছি, আমি আরমান স্যারের পার্সোনাল মেট, তাই বলে আমি তো কোনো আপনার কাজ করব? কিন্তু মুখে কিছু বলতে পারল না। চুপচাপ রান্নাঘরে গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে এসে ওকে সার্ভ করে দিল। এদিকে আবিরকে দেখে মায়ের হঠাৎ মনে পড়লো ওর মাথায় ওড়না নেই। তাই ও তাড়াতাড়ি খাবার বেড়ে কিছুটা দূরে সরে গিয়ে ওড়না কোমর থেকে খুলে মাথায় নিল। এদিকে আরমান খাওয়া শুরু করে দিয়েছে। আবির খেতে খেতেই বলল, আরে মায়া, তুমি দাঁড়িয়ে কেন? বসো, খেয়ে নাও। এটা শুনে আরমান গম্ভীর গলায় বলে উঠল, ও এই বাড়ির সার্ভেন্ট হয়ে এসছে, সদস্য নয় যে আমাদের সাথে এক টেবিলে বসে খাবে। কাজের লোককে কাজের লোকই থাকতে দেয় আবির। এই কথা শুনে মায়ের মাথাটা নিচু হয়ে গেল। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। ও তো খুব ভালো করেই জানে যে ও এই বাড়ির কাজের লোক, সেটাকে এইভাবে বলার কি আছে? মায়াকে ওর বাবা খুব আদরে মানুষ করেছিল, তাই ও অল্পতেই কষ্ট পায়। কিন্তু এই কথাটা কি অল্পের মধ্যে ছিল? ওর তো এই বাড়ির বউ হওয়ার কথা ছিল, তার জায়গায় আজও এই বাড়ির কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পানিটা সবার আড়ালে মোছার চেষ্টা করলো, কিন্তু সত্যি কি সবার চোখের আড়াল হলো? তারপর মায়া মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে বলে উঠল, আপনি খেয়ে নিন ভাইয়া, চিন্তা করবেন না, আমি ঠিক খেয়ে নেব। আমি এবারই কাজের লোক হয়ে এসেছি, তাই কাজের লোকই ভাবুন। কথাটা বলেই মায়া আবারও মাথাটা নিচু করে নিল। ওর ইচ্ছা করছে এখান থেকে ছুটে পালাতে, কিন্তু ও যে নিরুপায়। আবিরের আর গলা দিয়ে খাবার নামলো না, উঠে গেল টেবিল ছেড়ে। মায়া কিছু বলতে গিয়েও বলল না, হয়তো গলা থেকে আওয়াজ বের করলেই কান্না চলে আসবে সেই ভয়। আরমান তখনও নির্বাক ভঙ্গিতে চেয়ে চলল, তখন যেন এখানে কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক। আবির পেছনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। ও যে একজনকে কথা দিয়েছিল মায়াকে দেখে রাখবে, ওকে কোনো রকম কষ্ট পেতে দেবে না, কিন্তু ও কি ওর কথা রাখতে পারছে? আরমান ওর হাত দিয়ে ডিভোর্স লেটার পাঠানোর কিছুদিন পরই আবির বিদেশে পাড়ি জমায় বিজনেসের কাজের জন্য। আর এই এক সপ্তাহ হলো ফিরেছে, তাই ও মায়ার কোনো খবর নিতে পারেনি। কিন্তু এখন সব কিছু যেন এলোমেলো লাগছে আবিরের। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। না, ওর এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, খোঁজ নিতে হবে মায়ার সম্পর্কে। ওর কেন যেন মনে হচ্ছে মায়া ভালো নেই। আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়া। দরজায় নক করতে গিয়েও আবারও হাতটা গুটিয়ে নিচ্ছে। ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে দ্বিধায় ভুগছে। হসপিটাল থেকে কল এসেছিল, ওর পাপাকে কেমোথেরাপি দেওয়া হবে, তাই ওকে যেতে হবে। কিছু টাকাও লাগবে, কিন্তু আরমানের থেকে কিভাবে টাকা চাইবে বুঝতেই পারছে না। যদি আবারও অপমান করবে, কিন্তু টাকা ওকে চাইতেই হবে। আগে হসপিটালে টাকা জমা দিতে হবে, তবেই ওরা কেমোথেরাপি দেওয়া শুরু করবে। মায়া আর কোনো কিছু না ভেবে দরজায় নক করলো। সাথে সাথে ভেসে এলো গম্ভীর গলার আওয়াজ। কেমন? মায়া আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো রুমে। আরমান অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সোফায় বসে আছে ল্যাপটপ নিয়ে। 9টা বাজলেই বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। মায়া আরমানের সামনে দাঁড়াতেই আরমান বলে উঠল, ও তুমি বলো, কিছু বলবে? মায়া আমতা আমতা করে বলল, আসলে আমাকে একবার বাইরে যেতে হবে, আমার বাড়িও যেতে হবে। আমি তো বলেই দিয়েছি এখানে থাকতে হবে তোমার, কোথাও যেতে পারবে না তুমি 1 মাস। এটা হয় না, বাড়িতে আমার অসুস্থ বাবাও আছে, তারও খেয়াল আমাকে রাখতে হয়। আর আপনি খুব ভালো করে জানেন আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই। আরমান ব্যঙ্গাত্মক গলায় বলল, ও তোমার তো বাবা আছে, আমার একদম মনে ছিল না। তা তোমার অসুস্থ বাবাকে কি বলে বের হও রাত্রিবেলা? মায়া কঠোর গলায় বলল, আমি আমার বাবাকে কি বলে বাড়ি থেকে বের হই সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। আর এমনি তো আপনি এখন বাড়িতে থাকবেন না, অফিসে যাবেন। আমার কিছু কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আমি আমার বাবাকে রান্না করে দিয়ে আবার চলে আসব, চিন্তা নেই। আরমান জানে মায়ার আর ওর বাবা ছাড়া আর কেউ নেই ওদের, তাই এই বিষয়ে বেশি মাথা ঘামালো না। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে দুপুর 1টার মধ্যে যেন আমার লাঞ্চ আমার অফিসে পৌঁছে যায়। আর হ্যাঁ, রান্নাটা তোমাকেই করতে হবে। ঠিক আছে। আর বলছিলাম যে আমার কিছু টাকার দরকার, আমার কাজের মাইনে থেকে যদি কিছু দিতেন তাহলে ভালো হতো। আরমান এই কথার প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু একটু তাচ্ছিল্য হেসে কোল থেকে ল্যাপটপ নামিয়ে সেন্টার টেবিলে রাখলো। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা চেক বের করে তাতে সাইন করে দিল। তারপর সেটা নিয়ে এসে মায়ের কাছে ধরল। নাও ধরো। মায়া চুপচাপ চেকটা নিল। দেখলো অ্যামাউন্টের জায়গায় 50 লক্ষ টাকা লেখা আছে।
ধন্যবাদ মিস্টার শাহরিয়ার, আমি আসছি তাহলে। ঠিক আছে, আর সময় মতো খাবার নিয়ে পৌঁছে যাও। লেট করা আমার একদম পছন্দ না। মায়া ঠিক আছে বলে বেরিয়ে গেল, আর আরমান শুধু একটা তাচ্ছিল্যের হাসি দিল। মায়া শাহরিয়ার ম্যানশন থেকে বেরিয়ে প্রথমেই ব্যাংকে গেল চেক ভাঙানোর জন্য, তারপর সোজা হসপিটালে গেল। ডাক্তারের কেবিনে গিয়ে ওর বাবার ব্যাপারে কিছু কথা বলল। ডাক্তার বলল ওনার কেমো সেশন চালু করা হয়েছে, আজকের বিলটা জমা করে দিতে। মায়া পুরো 1 সপ্তাহের বিল অগ্রিম জমা করে দিল। তারপর ওর বাবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাড়ি গেল। ও ঠিক করেছে দুপুরের রান্নাটা নিজের বাড়ি থেকে করে নিয়ে যাবে অফিসে। এতক্ষণে হয়তো ওই বাড়ির সকলে ফিরে এসেছে। ওই বাড়িতে আবারও কিভাবে ঢুকবে তা বুঝতে পারছে না মায়া। মায়া বাড়ি আসার সময় বাজার করে এনেছিল, আর ওই বাড়ি থেকে আসার আগে রুবির থেকে জেনে নিয়েছে আরমান কখন কী খায়। আরমান দুপুরে ভাত খায়, সাথে হালকা তরকারি। মায়া সেই অনুযায়ী রান্না শুরু করলো, তার সাথে যোগ করলো নিজের স্পেশাল কিছু পদ। খেলে খাবে, না খেলে না খাবে, তবু ওর রাঁধতে ইচ্ছে গেল। ওর আবির ভাই তো আছেই, ওর আবির ভাইয়া ওর রান্না খেতে খুব ভালোবাসে। যখন এই বাড়ি আসতো মায়ের হাতের রান্না না খেয়ে যেত না। 12টার মধ্যেই ওর রান্না করা হয়ে গেল। এরপর মায়া গোসল করতে গেল। গোসল করে এসে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো আরমানের অফিসের উদ্দেশ্যে। ও আগেই রুবির থেকে অফিসের অ্যাড্রেস নিয়েছিল। মায়া অটো থেকে নেমে সামনে বিরাট বিল্ডিং দেখতে পেল, 10 তলা তো হবেই। অটোর ভাড়া মিটিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। চারিদিকে সৌন্দর্য দেখে মায়ার চোখ ধাঁধিয়ে গেল। অফিসে প্রবেশ করেই মায়া প্রথমেই রিসেপশনে গেল। ওখানে একটা মেয়ে বসে আছে। মেয়েটি মায়াকে দেখেই বলল, বলুন, কি সাহায্য করতে পারি? আমি মিস্টার আরমান শাহরিয়ারের জন্য খাবার নিয়ে এসেছি, এটা একটু ওনার কাছে পৌঁছে দেবেন প্লিজ। রিসেপশনে থাকা মেয়েটি মায়াকে ওপর থেকে নিচ অব্দি চোখ বুলিয়ে নিয়ে কিছুক্ষণ হাসলো। মায়া বুঝতে পারল না ও কী এমন হাসির কথা বলেছে। মেয়েটি কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, ওই রকম কত এলো আর গেল। স্যার কারোর খাবার খাই না, তাই যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে কেটে পড়ো। স্যারের খাবার প্রতিদিন ওনার ড্রাইভার নিয়ে আসে। দেখুন, আমি ওনার বাড়ি থেকে খাবারটা নিয়ে এসেছি, আজকে ড্রাইভার আসেনি। আপনার স্যার আমায় খুব ভালো করে চেনে, তাই আপনি ওনাকে খাবারটা দেওয়ার ব্যবস্থা করুন। আর না হলে আমাকে বলুন ওনার কেবিনটা কোথায়, আমি নিজেই দিয়ে আসছি। আচ্ছা, তুমি ওনার বাড়ি থেকে এসেছো? কে হও তুমি স্যারের? মায়া এই প্রশ্নের উত্তর কি দেবে ভেবে পেল না, কিছুটা থমকে গেল। তারপর বলল, আমি যেই হই না কেন তাতে আপনার কি? থাক, আপনাকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নেব। এই বলে মায়া চলে যেতে নিলেই মেয়েটি তাড়াতাড়ি এসে ওর হাত ধরে আটকে দিল। তারপর বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমার মতো মেয়ে রোজ আসে। তোমার মতো কত মেয়ে স্যারের জন্য পাগল আর এই রকম নানা বাহানা করে। আর এমনিতেও স্যারের কেবিনে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, উনি এখন ডিস্টার্ব করতে মানা করেছে। তাই সত্যি যদি তুমি স্যারের বাড়ির কেউ হও তাহলে স্যারকে কল করে নাও। স্যার পারমিশন দিলে আমি যেতে দেব। নাও, কথা বলিয়ে দাও আমায় স্যারের সাথে তোমার ফোন দিয়ে। মায়া এবার কি করবে ভেবে পেল না। এমনিতে 1:30 বাজতে চললো, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে ওকে তো যেতেই দিচ্ছে না, আর ওর কাছে আরমানের নাম্বারও নেই যে ওনাকে কল করবে। এরপর মায়ার মনে পড়ল রুবির কথা। মায়া তাড়াতাড়ি রুবিকে কল লাগালো। রুবি কল রিসিভ করতে মায়া তাড়াতাড়ি বলল, রুবি আপু, প্লিজ আবির ভাইয়ের নাম্বারটা দিন, আমাকে স্যারের কেবিনে যেতে দিচ্ছে না। ঠিক আছে, ম্যানেজ করে দিচ্ছি। বলে কল কেটে সাথে সাথে আবিরের নাম্বার পাঠালো। মায়া তাড়াতাড়ি কল লাগালো আবিরকে। প্রথমবার রিং হয়ে কেটে গেল, রিসিভ করলো না। মায়া আবারও কল লাগালো। ওদিকে আবির আরমানের কেবিনেই ছিল, ওখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আবিরের ফোন বেজে উঠতেই আরমান রাগি চোখে তাকালো। আবির প্রথমে ফোনটা সাইলেন্ট করে দিল, দ্বিতীয়বার আবারও বেজে উঠলো। যে ক্লায়েন্টের সাথে মিটিং চলছিল উনি বললেন কলটা রিসিভ করতে, আর্জেন্ট হতে পারে। তাই আবির একটু সরে এসে কলটা রিসিভ করলো। এবার রিসিভ হতেই মায়া আবিরকে কিছু বলতে না দিয়ে মায়া বলে উঠলো, ভাইয়া, আমি অফিসে আপনার স্যারের জন্য খাবার এনেছি, কিন্তু আমাকে রিসেপশনের উনি ভিতরে যেতে দিচ্ছেন না। আচ্ছা, আমি দেখছি। বলেই কলটা কেটে দিল আবির। তারপর কল লাগালো রিসেপশনে থাকা মেয়েটিকে। মেয়েটি কল রিসিভ করতে আবির হুমকির সুরে বলে উঠল, এই যে মিস, আপনি যাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন তাকে চুপচাপ স্যারের কেবিনে নিয়ে আসুন। যদি আপনার চাকরি হারাতে না চান তো উনি স্যারের খাবার নিয়ে এসেছেন।
বলেই আবির কল কেটে দিয়ে আবারও মিটিংয়ে জয়েন করলো। এরই মাঝে আরমানকে জানালো মায়া এসেছে খাবার নিয়ে। এদিকে ওই রিসেপশনের মেয়েটি মায়াকে বারবার সরি বলে নিজে নিয়ে এলো একেবারে উপরতলায়, তারপর আরমানের কেবিন দেখিয়ে দিল। মেয়েটি বারবার মায়ের কাছে রিকোয়েস্ট করলো যেন মায়া স্যারের কাছে ওর নামে কমপ্লেইন না করে। ও এরকম ব্যবহার করেছে কারণ ওই একই বাহানা নিয়ে অনেক মেয়েই আসে ওদের স্যারের সাথে দেখা করতে। মায়া মেয়েটিকে জানালো ও কোনো কমপ্লেন করবে না, নির্ভয় থাকতে পারে। মেয়েটি ধন্যবাদ জানিয়ে চলে গেল। মায়া দরজায় নক করলে আবির ঢোকার অনুমতি দিল। মায়া দরজা খুলে প্রবেশ করলো আর সাথে সাথে 5 জোড়া চোখ ওর দিকেই গেল। কেবিনে এই মুহূর্তে উপস্থিত আছে আরমান, আবির, আরমানের হেড ডিজাইনার মিস দিশা আর বিদেশ থেকে আসা আরমানের ক্লায়েন্ট মিস্টার ড্যানিয়েল ও তার অ্যাসিস্ট্যান্ট এবং মায়া। মিস্টার ড্যানিয়েল একটা বিশাল বড় ডিল সাইন করার জন্য এসেছে। ওনাকে বিভিন্ন রকম ড্রেসের ডিজাইন দেখানো হচ্ছে। ওনার যদি ডিজাইন পছন্দ হয় তাহলে এক একটা ডিজাইনের হাজার হাজার পোশাক উনি কিনবেন। এই ডিলটা পেলে আরমানের কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে মিস্টার ড্যানিয়েল এর 2-1টা ছাড়া কোনো ডিজাইনই পছন্দ হচ্ছে না। উনি আরও ভালো কিছু দেখতে বলছেন। মিস্টার ড্যানিয়েল মায়ের দিকে তাকিয়ে আছে দেখে আরমান বলে উঠল, শি ইজ মাই পার্সোনাল মেড, শি ব্রট মি ফুড। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, খাবারটা ওই টেবিলে রেখে তুমি চলে যেতে পারো। আরমানের কেবিনটা অনেক বড়। এক পাশে সোফা রাখা আছে, সেখানকার সেন্টার টেবিলে খাবারটা রেখে দিল মায়া। তারপর ওখান থেকেই তাকালো মিস্টার ড্যানিয়েলের সামনে রাখা ল্যাপটপের দিকে। ওনাকে একের পর এক ডিজাইন দেখানো হচ্ছে আর পাশে বসে একটা মেয়ে ডিজাইনের ব্যাপারে বলছে, কিন্তু মিস্টার ড্যানিয়েলের মুখ দেখেই বোঝা যাচ্ছে ডিজাইনের পছন্দ হচ্ছে না। ল্যাপটপে একটা শাড়ির ডিজাইন দেখা যাচ্ছে। মায়া ওদের কাছে গিয়ে বলল, যদি অনুমতি দেন তাহলে আমি এই ডিজাইনের ব্যাপারে কিছু বলতে চাই। মায়ার এই কথা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে তাকালো। আরমান বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বলল, এটা তোমার রান্নার ঘর নয় মায়া, যে তুমি আমাদের রান্না করে শেখাবে। মায়া এই কথা শুনে মাথা নিচু করে নেয়। তখন মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলল, উনি কি বলতে চাই আমি তা শুনতে চাই মিস্টার হ্যামান। এটা শুনে মায়া মুখ তুলে তাকালো সবার দিকে। আরমানের চোখে মুখে বিরক্তির ছাপ। আবির চোখের ইশারায় আশ্বাস দিয়ে মুখে বলে উঠল, কি বলতে চাও বলো মায়া? আসলে এই শাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করলে আরও ভালো লাগতো। আরমানের হেড ডিজাইনার দিশা রেগে গিয়ে বলল, ওই মেয়ে, তোমার সাহস তো কম না, একজন সার্ভেন্ট হয়ে আমার ডিজাইনকে খারাপ বলো? দিশার কথা শুনে মায়া আবারও মাথা নিচু করে নেয়। আর আবির রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলবেন মিস তিশা। মায়া তোমার স্যারের সার্ভেন্ট হলেও আমার বোন, তাই ওকে কিছু বলার আগে ভেবে বলবেন। আরমান এবার রেগে বলল, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, ঝগড়ার কম্পিটিশন নয়। মিস্টার ড্যানিয়েল মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হোয়াটস ইউর নেম? মায়া তালুকদার। আচ্ছা মায়া, তুমি বলো ডিজাইনটাতে কি চেঞ্জ করলে ভালো লাগবে? মায়া অভিজ্ঞতার মতো করে বলে উঠল, এই শাড়িটা হলুদ রঙের উপরে কালো রঙের কাজ করা, আবার পাড়ের লেসটা একই সেম কালার, শুধু কাজটা আলাদা। ব্লাউজটা তো সেম কাজ করা, আবার একই রঙের। এটা 2 রকমভাবে চেঞ্জ করলে ভালো লাগবে। 1 নম্বর, এই যে লেসটা আছে এটার ডিজাইন একই রেখে যদি কালারটা চেঞ্জ করা যেত, মানে লেসটার মেঝেটা হবে কালো আর ডিজাইনটা হবে হলুদ রঙের, আর ব্লাউজটা হবে একদম প্লেন, কোনো ডিজাইনই হবে না। শুধু শাড়িতে যে লেসটা আছে ওটা ব্লাউজের হাতায় থাকবে আর গলাতে হালকা ডিজাইন থাকবে। আর 2 নম্বর, আমি যেমন বললাম শাড়িটা তেমনি থাকবে, শুধু লেসটা একটু চেঞ্জ হবে। কালো রঙের লেসটা হলুদ রঙের পাইপিং দিয়ে যদি ব্লাউজের কালারটা কালো রঙের হয় তাহলে শাড়িটা পরলে প্রথমে কালো রঙের ব্লাউজ থাকবে, তারপর শাড়ির পাড়ের হলুদ রঙের সরু পাইপিংয়ের শাড়ি। মিস্টার ড্যানিয়েল খুশি হয়ে বলে উঠলেন, এক্সেলেন্ট, একদম ঠিক বলেছেন মিস মায়া। আচ্ছা আপনি কি এই ডিজাইনটা বানাতে পারবেন? জি। মায়ার যুক্তিটা আরমান আবির সবারই পছন্দ হয়েছে, শুধু মিস দিশার বাদে। ও কিছু বলতেও পারছে না, কিন্তু রাগে ফুঁসছে। আচ্ছা ঠিক আছে মিস মায়া, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, পারলে এর মধ্যে ডিজাইনটা করে দেখান। মায়া আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। আরমান একটা ল্যাপটপ এগিয়ে দিল মায়ের দিকে। আবির নিজের চেয়ার ছেড়ে দিয়ে মায়াকে বসার ইশারা দিল। এরপর আরমান মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে উঠল, চলুন মিস্টার ড্যানিয়েল, আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, ততক্ষণ উনি ডিজাইনটা করুক। ইয়াস মিস্টার হ্যামান, আপনি একদম ঠিক বলেছেন।
এরপর আরমান সবার জন্য লাঞ্চ অর্ডার করলো। মায়া ততক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুইজন এসে ওদের লাঞ্চ দিয়ে গেল। আবির আগে আগে গিয়ে মায়ের আনা লাঞ্চের ব্যাগটা খুলল। আরমানের অফিস রুমের বড় সোফায় ওরা পাঁচজনই গোল হয়ে বসে গেল। মায়ের আনা খাবারের বক্সগুলো খুলতে মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, Wow, Bengali foods. Can I try this? কেন নয় মিস্টার ড্যানিয়েল, এগুলো মায়া রান্না করেছে। ওর হাতের রান্না অনেক টেস্টি, খেয়ে দেখুন। দিশা মুখে কিছু বলতে না পারলো, নাক ছিটকালো। এদিকে মায়ার কোনো দিকে ধ্যান নেই, ও একমনে ডিজাইন করতে ব্যস্ত। দিশা বাদে সবাই মায়ের রান্না খাবার দিয়ে লাঞ্চ সেরে নিল। আর মিস্টার ড্যানিয়েল তো মায়ের রান্নার এত প্রশংসা করলো যে আরমান বিরক্ত হয়ে গেল। হ্যাঁ, ও মানছে মায়ের রান্নাটা ভালোই হয়েছে, তার বলে এত প্রশংসা করার কি আছে। আরমানের মনে হচ্ছে মিস্টার ড্যানিয়েল মায়াকে নিয়ে একটু বেশি করছে। ওদের খাওয়া শেষ হতেই মায়ার ডিজাইন করাও শেষ হয়ে গেল। ওরা সকলে হাত মুখ ধুয়ে এসে আবারও বসে গেল যে যার চেয়ারে, শুধুমাত্র আবির বাদে, কারণ ওর চেয়ারে মায়া বসে আছে। মায়া বলে উঠল, ডিজাইন রেডি? এটা বলেই ও মিস্টার ড্যানিয়েলের দিকে ল্যাপটপ এগিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো ভাইয়া। আরে না, ঠিক আছে, তুমি বসো। না ভাইয়া, আমার কাজ শেষ, তুমি বসো। আবির আর কিছু না বলে বসে পড়ল। আর এদিকে মিস্টার ড্যানিয়েল মায়ের বানানো ডিজাইন দেখে ওনার মুখ খুশিতে জলজল করে উঠল। মায়া যে বর্ণনা দিয়েছিল সেই অনুযায়ী দুটো ডিজাইন বানিয়েছে। হেড ডিজাইনার দিশা অনেক ভারী ডিজাইন করেছিল, কিন্তু মায়া একই থিম রেখে হালকা ডিজাইন দিয়েছে, যা দেখে মিস্টার ড্যানিয়েল পুরোই মুগ্ধ। হারে কি বানিয়েছেন মিস মায়া, জাস্ট অসাধারণ। মিস্টার হ্যামন, আমার ডিজাইনারি ডিজাইন চাই, আপনি তার ব্যবস্থা করুন। কিন্তু এটা কিভাবে সম্ভব মিস্টার ড্যানিয়েল? হ্যাঁ, মানছি উনি ডিজাইনটা সুন্দর বানিয়েছেন, তাই বলে ওনাকে কিভাবে কাজের দায়িত্ব দিই? উনি তো কোনো প্রফেশনাল ডিজাইনার না, আর না তো উনি কোনো ডিজাইনের কোর্স করেছে। আরে এত অসম্ভবে কি আছে? ওনাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে উনি একজন ডিজাইনার, না হলে এত সুন্দর ডিজাইন কিভাবে বানালো? এতক্ষণ আবির চুপচাপ ওদের কথা শুনছিল, এবারও বলে উঠল, একদম ঠিক বলেছেন মিস্টার ড্যানিয়েল। মায়া একজন ড্রেস ডিজাইনার। এর আগে একটা ছোট কোম্পানিতে হেড ডিজাইনার হিসেবে কাজ করতো। ওর ডিজাইনের জন্য সেই কোম্পানি কিছুটা ওপরে উঠেছে, আর মায়া ডিজাইনের কোর্সও করেছে, সেটা আমাদের স্যার জানে না। এগুলো শুনে আরমান তো অবাক হয়ে গেল। ও অনেক আগে শুনেছিল মায়া একটা ছোট্টখাটো কোম্পানিতে জব করে, কিন্তু কিসের কাজ সেটা জানতো না। ও অবাক হয়ে তাকালো মায়ার দিকে। এদিকে দিশা তো রাগে ফুঁসছে। ও বলল, কিন্তু উনি তো স্যারের সার্ভেন্ট, উনি কিভাবে? দিশাকে পুরো কথা শেষ করতে না দিয়ে মিস্টার ড্যানিয়েল ভাঙা বাংলায় বলে উঠলেন, আপনি থামুন মিস দিশা, আপনি এখন যেতে পারেন, আপনাকে দরকার হলে ডাকা হবে। আবিরও সাই জানিয়ে বলল, হ্যাঁ, আপনি এখন যান দিশা, আপনাকে দরকার হলে ডেকে নিব। দিশার রাগে অপমানে ফুঁসতে চলে গেল। দিশা চলে যেতেই আবির মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোমার ফোনে তোমার নিজের আরও বানানো কোনো ডিজাইনের ছবি আছে? থাকলে দেখাও। মায়া মাথা নাড়িয়ে ব্যাগ থেকে ওর ফোন বের করে ওর আগে বানানো ডিজাইনগুলো দেখালো, যা দেখে মিস্টার ড্যানিয়েল তো পুরোই মুগ্ধ হয়ে গেলেন। অনেক প্রশংসা করলেন আর জানালেন মায়া যদি ডিজাইনার হিসেবে কাজ করে তাহলে উনি এই ডিল ফাইনাল করবেন। আরমানও দেখলো মায়া ডিজাইনগুলো, যা দেখেও নিজেও মুগ্ধ। এত সুন্দর ডিজাইন দেখেও নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মায়া যে এত ভালো ডিজাইনার তা সত্যি জানতো না সে। আরমান মায়ার দিকে তাকিয়ে বলল, মায়া এর কি উত্তর দেবে ভেবে পেল না। ও যদি কোম্পানিতে জয়েন করে তাহলে মিস্টার আরমানের সার্ভেন্টের কাজ কি হবে? ও যে পুরো 1 মাসের টাকা নিয়েছে, আর সেই কন্ট্রাক্টটার কি হবে? মায়া কনফিউজড হয়ে একবার আরমানের দিকে তাকালো তো আর একবার আবিরের দিকে তাকালো। ও কি করবে বুঝতে পারছে না। আবির ওর মনের কথা বুঝতে পেরে আরমানকে বলল, ও তো তোর সার্ভেন্ট হয়ে জয়েন করেছে, অ্যাডভান্সও নাকি নিয়েছে, তাহলে সেটার কি হবে? আরমান স্বাভাবিকভাবেই বলল, আমি যখন বাড়িতে থাকবো তখন আমার কাজ করবে, আর আমি যখন অফিস চলে যাব তখন মায়া অফিসে এসে অফিসের কাজ করবে। সিম্পল। আর অফিসের কাজের জন্য ওকে আলাদা করে মাইনে দেওয়া হবে। মিস্টার ড্যানিয়েল ভাঙা বাংলায় বলল, আপনারা তাহলে আপনাদের মতো কথা ভুলে নিন, আমি তাহলে আজ উঠি, আবার 1 সপ্তাহ পর দীঘা হবে, তখন আমি এসে ডিজাইন ফাইনাল করে যাব। হেই, 1 সপ্তাহের মধ্যে 100 ডিজাইন রেডি রাখবেন।
কথাগুলো বলেই উঠে দাঁড়ালেন মিস্টার ড্যানিয়েল। সাথে তার পিও। ওনাকে উঠে দাঁড়াতে দেখে আরমান আর আবিরও উঠে দাঁড়ালো। আরমান হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, মুখে বলল, ওকে মিস্টার ড্যানিয়েল, সি ইউ সুন। মিস্টার ড্যানিয়েল আরমানের সাথে হ্যান্ডশেক করে মায়াকে উদ্দেশ্য করে বলল, বাই মায়া, আবার দেখা হবে, ভালো থেকো। মায়া হালকা হেসে বলল, বাই মিস্টার ড্যানিয়েল, আপনিও খুব ভালো থাকবেন। এরপর মিস্টার ড্যানিয়েল ও তার পিয়ে বেরিয়ে গেল আরমানের কেবিন থেকে। আবির গেল ওনাদের এগিয়ে দিতে। আরমান মায়ের কাছে এসে বলল, কে মিস মায়া, কি ভাবছো? এত বড় একটা কাজের দায়িত্ব নিতে পারবে তো? একদম মিস্টার আরমান, আপনি তো বললেন এই কাজের জন্য আমাকে মাইনে দেওয়া হবে, আর আপনি তো জানেনই আমি টাকার জন্য সব করতে পারি। আরমান তাচ্ছিল্য হেসে বলল, সে তো জানি, তাই তো কিভাবে জানি মিস্টার ড্যানিয়েলকে পটিয়ে ফেললে। তবে এটা আমার কোটি টাকার প্রজেক্ট, এতে একটুও ভুল চাই না। কোনো ভুল হবে না মিস্টার আরমান, বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, রাখলাম বিশ্বাস। তাহলে কালকে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, তোমার সব প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসবে, আর কাল থেকেই কাজ শুরু করতে হবে। ঠিক আছে স্যার। তখনই রুমে আবির এসে বলল, সব কথা হয়ে গেল তোদের? তাহলে জয়েন করছো তো মিস মায়া তালুকদার? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, তো বড় একটা অফার ছাড়া যায়? হ্যাঁ একদম। আচ্ছা আরমান, তুই এবার বাড়ি যাবি তো? আমিও যাব। চলো মায়া, তুমি আমার সাথে। তোমার এখনো লাঞ্চ করা হয়নি। আরে না না ভাইয়া, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আর ওই বাড়ি যাওয়ার আগে আমাকে একবার আমার বাড়িও যেতে হবে, আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে, সাথে জামা কাপড়ও। আরে তো কি হয়েছে, আমার গাড়ি আছে। প্রথমে আমরা রেস্টুরেন্টে যাব, সেখানে তুমি লাঞ্চ করবে। তারপর তোমাকে নিয়ে তোমার বাড়ি যাব। তোমার যা যা লাগবে তুমি নিয়ে নেবে। তারপর আমরা শাহরিয়ারের ম্যানশন চলে যাব। সিম্পল, ঠিক বলিনি আরমান? আবিরের শেষের বলা কথার উত্তরে আরমান গম্ভীর গলায় বলে উঠল, সেটা তো তোরাই ভালো জানবে। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না আরমান। গটগট খাওয়া পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। কেন জানি আবিরের সাথে এতটা ফ্রিভাবে মায়ের কথা বলা আরমানের পছন্দই হচ্ছে না। এমনভাবে কথা বলছে যেন কত কালের চেনা। প্রচণ্ড রাগ এবং বিরক্ত লাগছে ওদের দুজনকে একসাথে দেখে। আরমান গটগট পায়ে কেবিন থেকে বেরিয়ে যেতেই আবির একটা বাঁকা হাসি দিল। এটাই তো চাইছিল, ওকে যে ওর দেওয়া কথা রাখতেই হবে, যেভাবেই হোক ওদের দুজনকে এক করতেই হবে। আবির ওদের পরে যে পোস্টে আছে তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবির আর মায়াও বেরিয়ে যায় অফিস থেকে। অফিস এখনও ছুটি হয়নি, কিন্তু আরমান আর আবির তবুও চলে গেল। যেহেতু আজকে একটা মিটিং চলছিল, বাইরে এসে মায়া আবিরকে বলল, ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। একদম চুপচাপ এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এই বলে আবির চলে গেল পার্কিং লটে থেকে গাড়ি আনতে। কিছুক্ষণের মধ্যে আবির চলে আসলো। তারপর মায়ার জন্য ওর পাশেই মানে সামনের সিটের দরজা খুলে দিল। মায়াও উঠে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। এরপর প্রথমেই আবির মায়াকে নিয়ে রেস্টুরেন্টে গেল। মায়ের জন্য ভারী খাবার অর্ডার করে নিজের জন্য কফি অর্ডার দিল। তারপর ওদের খাওয়া শেষ হলে আবারও গাড়িতে উঠে বসলো। গাড়ি ওদের বাড়ি যাওয়ার রাস্তা ধরতেই মায়া বলে উঠল, ভাইয়া একবার হসপিটালে যেতে হবে। আবির অবাক হয়ে বলল, হোয়াট, হসপিটাল? কিন্তু কেন? মায়া দুঃখিত গলায় বলল, পাপা হসপিটালে ভর্তি আছে ভাইয়া, ডাক্তার বলেছে পাপা আর বেশি দিন বাঁচবে না। তখনও ওদের গাড়ি চলছিল। মায়ের বলা শেষ কথাটা শুনে আবির জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। যেন কথাটা শোনা মাত্রই থমকে গেল। মায়া মুখ তুলে তাকালো আবিরের দিকে, আবিরও তাকালো মায়ের দিকে। মায়ের দুই চোখে তখনও অশ্রুর ধারা। পেছনে গাড়ির হর্ন শুনে আবির গাড়িটা রাস্তার একপাশে লাগালো। তারপর মায়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আঙ্কেলের? মায়া কান্না ভেজা গলায় বলল, ক্যান্সার, লাস্ট স্টেজ, কেমোথেরাপি চলছে, তবুও বাঁচবে কিনা গ্যারান্টি নেই। মায়ার কথা শুনে আবির নিজের মুখের ভাষা যেন হারিয়ে ফেলল। ও কী বলে মেয়েটাকে সান্ত্বনা দেবে বুঝতেই পারল না। এই মেয়েটার জোর বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। যদি ওর বাবার কিছু হয়ে যায় তাহলে কোথায় যাবে এই মেয়েটা? এই দুনিয়া যে বড়ই নিষ্ঠুর, তা যদি এই আবার একটা অনাথ মেয়ের জন্য। মায়া তখনও মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলেছে। আবির ওর হাতটা মায়ার মাথায় রেখে বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখো। মায়া মুখে কিচ্ছু বলল না, শুধু ওড়না দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। তারপর নিজেকে স্বাভাবিক করতে চাইল। ও চায় না ওর দুর্বলতাগুলো কাউকে দেখাতে, কিন্তু এই মানুষটার সামনে কিছুতেই নিজেকে আড়াল করতে পারে না। কষ্টগুলো বেরিয়েই যায়। আর তাই তুমি তোমার বাবাকে বাঁচাতে আরমানের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে এসেছো, তাই তো? মায়া মুখে কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আবির আবারও বলল,
কিন্তু তুমি যে আগে একটা কোম্পানিতে জব করতে ডিজাইনারের। মায়া একটা তাচ্ছিল্য হেসে বলল, জানেন তো ভাইয়া, এই দুনিয়ায় একটা মেয়ের বেঁচে থাকা অনেক কঠিন। এই দুনিয়ার কিছু মানুষরূপী হায়না বাস করে, যারা সুযোগ পেলে অসহায় মেয়েদের ছিঁড়ে খেতে চায়। আমাকে ওই অফিসের ম্যানেজার মোলেস্ট করার চেষ্টা করেছিল, তাই ছেড়ে দিয়েছি ওই চাকরি ছাড়ার পরের দিনই ওই কোম্পানির এমডি নিজে দেখা করতে এসেছিল আমার সাথে। নিজে আমার বাড়ি এসে জানতে চেয়েছিল চাকরি ছাড়ার কারণ। ডাবল মাইনে দিতে রাজি ছিল আমায় আবারও ওই অফিসে জয়েন করার জন্য, কিন্তু আমি রাজি হইনি। তার কিছুদিন পরে পাপার ক্যান্সার ধরা অবশ্য অনেক আগেই পড়েছিল, পাপা জানতো। পাপা নিজে ব্যাংক থেকে লোন নিয়ে একাই চিকিৎসা করাচ্ছিল। আমি ভেঙে পড়বো ভেবে পাপা আমায় কিছু জানতে দেয়নি। পাপার শরীরও দিন দিন ভেঙে পড়েছিল। আমি কিছু বলতেও বয়স হয়েছে, এমনি একটু শরীর খারাপ, তাই এমন হচ্ছে। এরপর এই কিছুদিন আগে পাপার অতিরিক্ত শরীর খারাপ শুরু হয়। হসপিটালে নিয়ে গেলে আমি জানতে পারি, আর সেই থেকেই পাপা হসপিটালে ভর্তি। এরপরে অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু পাইনি। আপনি তো জানেন পড়াশোনাও বেশি দূর করিনি। আবির কি বলবে বুঝতে পারল না। মায়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা জোর নেই। ও আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে আবির আর মায়া প্রবেশ করলো ওর বাবাকে যে কেবিনে রাখা আছে সেই কেবিনে। ওর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া গিয়ে ওর বাবার মাথায় হাত রাখতেই ওর বাবা চোখ মেলে তাকালো। এসেছিস মা? তোকে বলেছি আমার বাড়ি নিয়ে চল মা, আমার এখানে একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হয় আমার। মায়া ওর চোখের পানি আড়াল করে ধরা গলায় বলল, আর একটু কষ্ট করো পাপা, দেখবে তুমি ঠিক হয়ে যাবে সেই আগের মতো। দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আবির এগিয়ে গেল আশরাফ তালুকদারের কাছে। ওনার অবস্থা দেখে কি বলবে ভেবে পেল না। শেষ যখন ওনাকে দেখেছিল তখন পুরোপুরি সুস্থ ছিল। সেই মানুষটিকে এই অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছে। আশরাফ সাহেব আবিরের দেখে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আবির বাবা তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আসনি যে, আগে তো প্রায় আসতে। আমি দেশে ছিলাম না আঙ্কেল, এই 1 সপ্তাহ হলো ফিরেছে। আপনি চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবেন। আর ঠিক দেখছো তো কি অবস্থা, আমি জানি আমি হয়তো আর বাঁচবো না, এই নিয়ে আমি কোনো চিন্তাও করি না বাবা। চিন্তা শুধু হয় আমার মেয়েটাকে নিয়ে। এই দুনিয়ায় আমি ছাড়া ওর যে আর কেউ নেই। যদিও বা মেয়েটার বিয়ে দিলাম, সেটাও আবার ডিভোর্স হয়ে গেল। আমি না থাকলে তুমি আমার মেয়েটাকে একটু নিজের বোন ভেবে দেখে রেখো বাবা। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, খুব চিন্তা হয় আমার মেয়েটার জন্য। কথাগুলো বলতে বলতেই আশরাফ সাহেব কেঁদে ফেললেন। ওনার কথা বলতেও কষ্ট হচ্ছে, তবু মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলছেন। এদিকে মায়ের চোখে তখন অশ্রুর বন্যা। এমন কঠিন পরিস্থিতি দেখে আবিরের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মায়া নিজেকে সামলে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, পাপা আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তুমি কি সব উল্টাপাল্টা বকে চলেছো তখন থেকে। তুমি যদি এসব বলো তাহলে আমি আর তোমার সাথে দেখা করতে আসবো না। শুধুমাত্র ডাক্তারের সাথে কথা বলে তোমাকে বাইরে থেকে দেখিয়ে চলে যাব। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, সে আমি খুব জানি তুই আসবি কি আসবি না। তুই যে আমার একমাত্র শেষ সম্বল মা, তুই না আসলে তো আমি মরেই যাব। মায়া মিথ্যা রাগ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আবার তুমি এই কথা বলছো? যাও, তোমার সাথে আর কথাই বলবো না আরি। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, দেখেছো আবির বাবা, আমার মেয়েটা এখনো কতটা ছেলে মানুষই করে। আচ্ছা আবির বাবা, তুমি কি জানো ও এখন কোথায় চাকরি করছে? ও তো হঠাৎ করেই ওই জবটা ছেড়ে দিয়েছিল। আমার চিকিৎসা করতে তো অনেক টাকা খরচ হচ্ছে। তারপর এখন বলছে আবার একটা কোম্পানিতে কাজ করছে, সেখান থেকে নাকি লোনও নিয়েছে। তুমি এই বিষয়ে কিছু জানো? আসলে কি বলো তো বাবা, ভীষণ ভয় হয় মেয়েটাকে নিয়ে। আবির একবার মায়ার দিকে তাকালো, দেখলো মায়া অসহায় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। আবির বলল, হ্যাঁ আঙ্কেল, মায়া আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতেই ডিজাইনার হিসেবে জয়েন করেছে। আর আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না, আমি আছি তো আমার বোনকে দেখে রাখার জন্য। আশরাফ সাহেব স্বস্তির শ্বাস ফেলে বললেন, যাক বাবা, কিছুটা চিন্তামুক্ত হলাম। মেয়েটা আমার তোমার কোম্পানিতে কাজ করতে শুনে আমার পুরো বিশ্বাস আছে তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলল ওরা। মায়ার বাবার কথা বলতে কষ্ট হলেও তা কাউকে বুঝতে দিল না। খুব আস্তে আস্তে কথাগুলো বলছিল। তারপর মায়া আবির ডক্টরের সাথেও দেখা করলো। এরপর বেরিয়ে গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে, মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। ওরা পৌঁছে গেলে আবির ওদের বাড়ি ঢুকলো না।
ও জানালো এখানেই অপেক্ষা করবে, কারণ আশেপাশে আরও কিছু বাড়ি আছে। মায়াকে একটা ছেলের সাথে বাড়িতে ঢুকতে দেখে যদি কেউ কিছু মনে করে, সেই ভেবে আবির বাড়ির ভিতরে গেল না। কিছুক্ষণের মধ্যেই মায়া একটা ব্যাগ নিয়ে হাজির হলো। তারপর ওরা দুজনেই রওনা দিল শাহরিয়ার ম্যানশনের উদ্দেশ্যে। শাহরিয়ার ম্যানশন। বাড়ির কলিং বেল বাজিয়ে বাইরে অপেক্ষা করছে মায়া আর আবির। মায়ার হার্টবিট বেড়ে গেছে। এতক্ষণ নিশ্চয়ই এই বাড়ির সবাই ফিরে এসেছে। কি বলবে ও সবাইকে? কিভাবে দাঁড়াবে ও সবার সামনে? আর আরমানের মা তো ওকে একদম পছন্দ করে না। ও মহিলাকে দেখলেই তো মায়ার ভয় লাগে। এইসব ভাবতে ভাবতেই দরজা খোলার আওয়াজ হলো। মায়ার সামনে তাকিয়ে দেখলো রুবি দাঁড়িয়ে আছে। আবির এগিয়ে গেলে মায়া গেল না। আবির পেছনে তাকিয়ে দেখলো মায়া এখনও দরজার কাছেই দাঁড়িয়ে। কি হলো, ওখানে দাঁড়িয়ে কেন? এসো। এই বাড়ির সবাই ড্রয়িং রুমের সোফায় বসা ছিল। আবিরের আওয়াজে সবাই ঘুরে তাকালো। এটা দেখার জন্য আবির কাকে ডাকছে। মায়া ভয়ে ভয়ে মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে গেল। আর মায়াকে দেখার সাথে সাথে সবাই অবাকে শেষ পর্যায়ে পৌঁছে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল সবাই। মায়া কিছুটা এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শোনা গেল গম্ভীর গলার এক মহিলার আওয়াজ। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, ওহ, তাহলে চলে এসেছো তুমি? আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। মায়া মুখ তুলে তাকালো সামনের দিকে। মহিলাটি আর কেউ না, আরমানের মা মিসেস সাবিনা শাহরিয়ার। খুব সুন্দর কাজের একটি শাড়ি পরে আছেন উনি। আঁচলটা এক পিন করে হাতে ধরে আছেন। গলায় কানে হাতে স্বর্ণের অলংকারে সেজে আছেন তিনি। দেখতেও ভীষণ সুন্দরী মহিলাটি। কথাটা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে এলো। তা কেমন লাগছে মায়া আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করতে? মায়া অপমানিত বোধ করলেও মাথা নিচু করেই উত্তর দিল, ভালো। আরমানের বাবা আনোয়ার শাহরিয়ার কিছু বুঝতে না পেরে ওদের দিকে এগিয়ে এসে বলল, এ কি মামা, মা তুমি এখানে? আর কিসের সার্ভেন্ট? আমি তো কিছু বুঝতে পারছি না। ও আমাদের বাড়িতে আরমানের সার্ভেন্ট হয়ে জয়েন হয়েছে। ওর নাকি টাকার দরকার, কোথাও কাজ পায়নি তো তাই। আবার কাল থেকে নাকি আমাদের কোম্পানিতেও জয়েন করবে। কিন্তু মা, আমাদের বাড়িতে সার্ভেন্টের কাজ করার কি দরকার? কোম্পানিতে জয়েন করতে পারো। হ্যাঁ, কোম্পানিতেও করবে। শুনলাম ও নাকি ডিজাইনার। আর আজও আমাদের কোম্পানিতে গেছিল আরমানকে লাঞ্চ দিতে। আর আমাদের একজন বিদেশি ক্লায়েন্টের নাকি ওর ডিজাইন খুব পছন্দ হয়েছে। উনি নাকি ওর ডিজাইন করা ড্রেসই নেবেন, অন্য কোনো ডিজাইনের না। ওমা, সে তো ভালো কথা। তাহলে আমাদের কোম্পানিতে কাজ করো। বাড়িতে কাজ করার কি দরকার? আমিও ওটাই বলছিলাম, কিন্তু তোমার গুণধর ছেলে ওকে এই বাড়িতে রেখেই ওর কাজগুলো করাতে চায়। কিন্তু আমি চাই না ওই মেয়ে এই বাড়িতে থাকুক। নিশ্চয়ই এই মেয়ের কোনো মতলব আছে, তাই আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। ও হয়তো আবার ফিরে আসতে চায় আমার ছেলের জীবনে। না হলে কি ও আর অন্য কোথাও কাজ পায়নি? আমাদের বাড়িতে ওকে কেন কাজ করতে আসতে হলো? কিসব বলছো তুমি সাবিনা? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে এই সার্ভেন্টের কাজে জয়েন করার। তাই বলে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। মায়া তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব কান্না পাচ্ছে ওর। এতটা অপমানিত ওকে কখনো হতে দেয়নি। কিন্তু ওর যে আর কিছুই করার নেই। ও তো নিজে থেকে আসেনি এই বাড়িতে কাজ করতে। ওকে জোর করে নিয়ে আসা হয়েছে। ওকে যে আরমান শাহরিয়ার কিনে নিয়েছিল ওর অজান্তে, তাতে ওর দোষটা কোথায়? আবির এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল, এখন বলে উঠল, আঙ্কেল, মায়ের বাবার শরীর অসুস্থ। উনি হসপিটালে ভর্তি আছেন। ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন উনি। জীবন মরণের সাথে লড়াই করছেন। অনেক টাকা খরচ করে ওনাকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অনেক টাকা খরচ হয় ওনার চিকিৎসা করাতে। আর মায়ের হাতে কোনো জব ছিল না, তাই ও বাধ্য হয়েছে আপনার ছেলের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে। মায়া দুই চোখে তখন অশ্রুর বন্যা। মাথা নিচু করে কাঁদছে মেয়েটা। ও ওদের করা অপমানের জন্য কাঁদেনি, কাঁদছে ওর বাবার কথা ভেবে। আরমান তখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, কিন্তু আবিরের বলা কথাটা ওর কানে যেতেই সিঁড়ির মাঝখানেই থমকে দাঁড়িয়ে গেল ও। আবিরের পুরো কথাটা স্পষ্ট শুনতে পেয়েছ। দুয়ে দুয়ে চার মিলে গেল। যেই প্রশ্নের উত্তর ও এতদিন নিজের মনে খুঁজছিল, পেয়ে গেল সেই উত্তর আবিরের কথায়। আরমানের চাচি আঞ্জুমা বেগম মায়ের কাছে এসে মায়ের চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েটাকে ওনার প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। আঞ্জুমা বেগম মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে। জানো তো, আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। তাই চিন্তা করো না, আল্লাহ চাইলে তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। মায়া এমন স্নেহ ভরা স্পর্শ পেয়ে
গলে গেল যেন। ছোট থেকে মায়ের আদর পায়নি। ওর মা ওর জন্মের সময় মারা গেছেন, তাই মায়ের আদর ভালোবাসা কী জিনিস মায়া তা জানে না। আঞ্জুমা বেগমের এমন মায়া মমতা পেয়ে আরও জোরে জোরে শব্দ করে কান্না করতে লাগলো। যে কান্নাটা এতদিন চাপা পড়েছিল সেটাই বেরিয়ে এলো যেন। নিজেকে সবার সামনে শক্ত দেখালেও ও যে ভিতরে ভিতরে বড়ই দুর্বল। আরমানের বাবা আনোয়ার সাহেবও এগিয়ে এসে মায়ের মাথায় হাত রাখলেন, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। মিসেস সাবিনা বেগম মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বললেন, আদিক্ষেতা যত সব ঠং। কিন্তু উনি বিড়বিড় করে বললেও কথাটা ঠিকই সবার কানে গেল। মায়া আঞ্জুমা বেগমের বুক থেকে মাথা তুলে 2 হাতে চোখের পানি ভালো করে মুছে নিল। না না, ও এইভাবে ভেঙে পড়তে পারে না। সবাই চোখে দুর্বল ভাববে, তাহলে সিম্প্যাথি দেখাতে আসবে সবাই। ও কারো সিম্প্যাথি চায় না। আরমান সিঁড়ি দিয়ে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া যাও, আমার জন্য কফি নিয়ে আসো, ব্ল্যাক কফি উইথ সুগার। কিন্তু আব্বুও তো এখনই বাহির থেকে আসেনি, এখনো ফ্রেশ হয়নি। আমি বানিয়ে দিই কফি? না ছোট আম্মু, আর যেটা কাজ তাকে সেটা করতে দাও। মায়া নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, আমি আনছি ছোট আম্মু, তুমি বসো। না মানে আন্টি, সরি, আসলে ভুল করে বেরিয়ে গেছে। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, ছোট আম্মুই ডেকো, তুমিও আমার আরেক মেয়ে। এমন না যে কাউকে কিছু বলে ডাকতে গেলে রক্তের সম্পর্ক বা কাগজের সম্পর্ক থাকতে হবে। ডাকাটা মন থেকে আসে, কোনো সম্পর্ক থেকে না। মায়াও মুচকি হেসে বলল, ঠিক আছে ছোট আম্মু। ঠং দেখলে বাঁচি না। বলেই উনি সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। আবির মায়াকে বলল, মায়া রুবিকে বলবে তো আমার রুমে 1 কাপ কফি দিয়ে যেতে। আমি দিয়ে আসছি ভাইয়া, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আঙ্কেল, আপনাদের কিছু লাগবে? শেষের কথাটা মায়া আরমানের বাবা ও চাচার উদ্দেশ্যে বলল। আরমানের বাবা বললেন, একটু চা হলে ভালো হতো মামুনি, কিন্তু তুমি আগে ওদের কফি দাও, তারপর ফ্রেশ হয়ে আমাদের একটু চা দিও। তোমার হাতে চা খেতে ভীষণ ভালো লাগে আমার। আরমানের চাচা মানোয়ার সাহেবও বলে উঠলেন, আমারও ভালো লাগে। হ্যাঁ, তোমরা যে যার মতো মেয়েটাকে অর্ডার করছো, বাহির থেকে এসেছে, ওকে একটু রেস্ট তো নিতে দাও। আরে ও কোনো ব্যাপার না ছোট আম্মু, বেশিক্ষণ লাগবে না, আমি এক্ষুনি আসছি। মায়া চলে গেল রান্নাঘরে, আর সবাই যে যার মতো সোফায় বসলো। এরপর কিছুক্ষণের মধ্যেই মায়া একটা বড় ট্রেতে ড্রয়িং রুমে এলো। সবাইকে দেখলেও আরমানকে আর ড্রয়িং রুমের কোথাও দেখতে পেল না। মায়া ওদের কাছে এগিয়ে এসে আরমানের বাবা, চাচা আর ছোট আব্বুর হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। ওদের পাশে বসেছিল আরমানের বোন সামিরা, বয়স 18। মায়া ওর হাতে একটি বাটি নুডলস ধরিয়ে দিয়ে বলল, আর এটা তোমার জন্য। সামিরা খুশিতে উত্তেজিত হয়ে বলল, থ্যাংক ইউ ভাবি, না মানে আপু। সামিরার কথা শুনে সবার হাসি হাসি মুখটা চুপসে গেল। আঞ্জুমা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, মায়া, আরমান এইমাত্র রুমে গেল, তুমি ওকে কফিটা একটু রুমেই দিয়ে আসো। ঠিক আছে ছোট আম্মু। আর বলছি, আবির ভাইয়ের রুম কোনটা? আরমানের রুমে আগে যে রুমটা আছে ওটা আবিরের। আচ্ছা ঠিক আছে। মায়া চলে গেল ওপরে। যেহেতু আগে আবিরের রুম, তাই আবিরকেই আগে কফি দিল। তারপর আরমানের রুমের দরজায় নক করলো। আরমান যাওয়ার অনুমতি দিলে মায়া ভেতরে প্রবেশ করলো। আরমান সোফায় বসে ছিল ল্যাপটপ নিয়ে। মায়া ওর সামনের টেবিলে কফি রেখে বলল, আপনার কফি। আরমান আমতা আমতা করে বলল, মায়া, তোমার বাবা এখন কেমন আছেন? আরমানের বলা কথাটা শুনে মায়া কিছুটা থমকে গেল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, একজন ক্যান্সারের রোগী যেমন থাকার কথা তেমনি আছে। কথাটা বলেই মায়া বেরিয়ে গেল। আরমান আরও কিছু বলতে চাইছিল ওকে, কিন্তু বলতে পারল না। মায়া আবারও সিঁড়ি দিয়ে নেমে আসতে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা আরমানের চাচা মানোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আঞ্জুমান, যাও মায়ামুনির থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ যাই, চলো আম্মু, আমার সাথে চলো। তারপর উনি ওনাদের বাড়ির একজন ছেলে সার্ভেন্টকে ডেকে বললেন মায়ের লাগেজটা দিয়ে যেতে। আঞ্জুমা বেগম মায়াকে নিয়ে নিচের তলাতেই একটা মাঝারি সাইজের রুমে এসে বললেন, আজ থেকে তুমি এখানেই থাকবে। এটা বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের ঘর, উনি বেঁচে থাকতে এই ঘরেই থাকতেন। আমি মাঝে মাঝে পরিষ্কার করে রাখতাম ঘরটা। অন্য সব ঘর এখন ময়লা হয়ে আছে, পরিষ্কার করা নেই, তাই এখানেই থাকতে দিলাম। তোমার কোনো অসুবিধা হবে না তো? মায়া হালকা হেসে বলল,
না ছোট আম্মু, কোনো অসুবিধা হবে না, বরং এই ঘরটা আমার খুব পছন্দ। আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, পরে জমিয়ে আড্ডা দিব। আর ওই যে আলমারি, তুমি তোমার সব জিনিস ওখানে রাখতে পারো। ঠিক আছে ছোট আম্মু। আঞ্জুমা বেগম চলে গেল আর মায়া লাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে প্রথমে কল লাগালো হসপিটালে ওর বাবার খোঁজ নেওয়ার জন্য। কথা বলা হয়ে গেলে ওর লাগেজ থেকে জামাগুলো বের করতে লাগলো আলমারিতে গুছিয়ে রাখার জন্য। তারপর একে একে সব জামা গুছিয়ে রাখলো। তারপর ব্যাগ থেকে প্রতিদিনের ব্যবহৃত জিনিসগুলো বের করে ছোট্ট ড্রেসিং টেবিলটায় রাখলো। তারপর ওর লাগেজ থেকে বের করলো একটা ডায়েরি। ওই ডায়েরিতে আছে কিছু ড্রেসের ডিজাইন। যখন ওর খুব মন খারাপ হয় বা ওর মন খুব ভালো থাকে তখন বসে বসে এই ডায়েরিতে ডিজাইন করে। এই ডায়েরিতে করা ডিজাইন কখনো কোথাও দেয়নি ও। আলমারিতে একটা ছোট্ট লকার আছে, সেই লকারটা খুললো ডায়েরিটা ওখানে রাখার জন্য। কিন্তু লকারটা খুলতেই চোখে পড়লো একটা কাঠের ছোট বক্স। বাক্সটা অনেক দিনের পুরনো। মায়া বাক্সটা হাতে নিয়ে হাত বুলিয়ে দেখলো, কি মনে করে বাক্সটা খুলতে গিয়েও খুললো না, আবারও আগের জায়গায় রেখে দিল। আর তার পাশে রাখলো ও ডায়েরিটা। তখনই ওই ঘরের দরজায় নক হলো। মায়া আলমারিটা বন্ধ করে দরজা খুলে দিতেই দেখতে পেল হাসি মুখে দাঁড়িয়ে আছে সামিরা। ভিতরে আসতে দেবে না? না মানে আপু। সামিরা ভাবি বলতে যাচ্ছিল কিন্তু ও বুঝতে পেরে থেমে গেল। সামিরা দুঃখী দুঃখী মুখ করে বলল, সরি আপু, আসলে আগে যখন তোমাদের বাড়ি যেতাম তখন ভাবি বলেই রাখতাম, তো তাই এখনো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে সামিরাও যেত ওর দাদুর সাথে মায়ের সাথে দেখা করতে। মায়া হাসি মুখেই বলল, ও কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি, এসো ভিতরে এসো। এই বলেই সামিরার হাত ধরে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল। এই রুমটা মাঝারি সাইজের হলেও প্রয়োজনীয় সব কিছুই আছে। ছোট একটা বারান্দাও আছে রুমটার সাথে। বারান্দায় গেলে এই বাড়ির বাগানটা দেখা যায়, মানে বাগানের কাছেই এই রুমটা। সামিরা মন খারাপ করে বলল, জানো তো আপু, তোমাকে আমি মন থেকেই ভেবেছিলাম। তোমাদের ডিভোর্স হয়ে গেলেও তোমাকে ভুলতেই পারিনি। মায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। সামিরা ভাবলো এসব কথা বলা হয়তো মায়ারও মন খারাপ করে দিচ্ছে, তাই উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ ঠিকই বলেছো, তবে এখন আমি তোমাকে আমাদের বাড়িতে পেয়ে ভীষণ খুশি, ভীষণ ভালো লাগছে আমার। ভাবি ডাকতে পারবো না তো কি হয়েছে, আপু ডাকবো। আর ভাবি ডাকাটা কেমন পর পর, আর আপু ডাকাটা কেমন আপন আপন। সামিরার কথায় মায়া কিছুটা হাসলো। এই ভেবে আরও কিছুক্ষণ গল্প করলো ওরা। সকালে সূর্যটা ধীরে ধীরে আকাশের পূর্ব দিক থেকে উঁকি দিচ্ছে। চারপাশে এক শান্ত ও নির্মল পরিবেশ। পাখিরা ডানা মেলে গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকে। প্রকৃতির এক স্বাভাবিক সঙ্গীত। বাতাসে হালকা শিশিরের গন্ধ। ঘাসে জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় ঝলমল করছে। গাছের পাতাগুলো রৌদ্র ছায়ায় দুলছে, যেন সকালে তারা নতুন প্রাণ পেয়েছে। এই মনোরম দৃশ্য মায়া তার বারান্দা থেকে দেখছে আর উপভোগ করছে। আজ খুব সকালেই ঘুমটা ভেঙে গেছে ওর, তাই বিছানা থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়েছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর হাত মুখ মুছে রওনা দিল রান্নাঘরের উদ্দেশ্যে। এই বাড়ির সবাই হয়তো এখনও ঘুমে, শুধু পাখির কিচিরমিচির ছাড়া চারিদিক এখনও নিস্তব্ধ। মায়া রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে শুরু করলো। কিছুক্ষণের পরেই শোনা গেল কারোর পায়ের আওয়াজ। মায়া রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস আঞ্জুমা বেগম আসছেন। আরে মায়ামা, তুমি এত সকালে রান্নাঘরে কি করছো? মায়া মুচকি হেসে বলল, এই তো ছোট আম্মু, ব্রেকফাস্ট বানাচ্ছি। তোমার বানানোর কি দরকার মা, রান্নার জন্য শেফ আছে, আমি আছি। ঠিক তখনই রান্নাঘরে প্রবেশ করলো রুবি। এরই মধ্যে ওদের বাড়ির শেফরাও উঠে যে যার কাজে লেগে গেছে। মায়া স্যার এই সময় কফি খায়, জিম রুমে আছেন উনি, এরপর ওনার রুমটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি কফি নিয়ে। আর ওনার জিম রুমটা কোন দিকে? ওনার রুমের সাথে অ্যাটাচ রুম আছে ওনার জিম রুমে। আচ্ছা আপু। আঞ্জুমা বেগম অবাক হয়ে দেখছে এই ছোট্ট মেয়েটাকে, যে কিনা বুকে হাজারো কষ্ট চাপা রেখে কতটাই না স্বাভাবিক দেখাচ্ছে নিজেকে। ভালোদের সাথে সবসময় কেন এমন হয়? মেয়েটা তো ওর বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। তার দেখায় বোঝা যেত ওর বাবা ওকে কতটা আদরে মানুষ করেছে। যদি ওর বাবা এই দুনিয়ায় থাকে তাহলে কোথায় যাবে মেয়েটা? তখনও কি এইভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে? ভীষণ মায়া হয় ওনার এই মেয়েটাকে দেখলে। কত সুন্দর মিষ্টি স্বভাবের মেয়েটা, আর তার কপালেই কিনা এত কষ্ট। ভাবলেই অবাক লাগে। মায়া কফি বানাতে বানাতে আঞ্জুমা বেগমের উদ্দেশ্যে বলল, কি ভাবছো ছোট আম্মু? আঞ্জুমা বেগম মায়ের কাছে গিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু না মামুনি, দোয়া করি আল্লাহ তোমার সব কষ্ট ধুয়ে মুছে দেখ। তুমি দেখবে
এখন কষ্ট পেলেও একদিন খুব সুখী হবে তুমি। মায়া এই কথার প্রত্যুত্তরে কিচ্ছু বলল না, শুধু ওর মুখে ফুটে উঠল কষ্টের হাসি। তারপর বলল, আচ্ছা ছোটো আম্মু, আমি তো জানি না এবারে সবাই ব্রেকফাস্টে কি খায়, তাই লুচি আর আলুর দম বানিয়েছি। আঞ্জনা বেগম হেসে বললেন, অনেক ভালো করেছো। আমি তোমার আঙ্কেলেরা আর সমীরা তো লুচি খেতে অনেক ভালোবাসি। দেখবে ওরা এই ব্রেকফাস্ট দেখে অনেক খুশি হবে। বড় ভাবি আর আরমান হয়তো খাবে না, ওরা ড্রাই করে তো, তাই খুব বেশি অয়েলি জিনিস খায় না ওরা। আচ্ছা ঠিক আছে। আর আঙ্কেলরা কি উঠে গেছে? তাহলে ওনাদের জন্য বানাতাম। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি ভঙ্গিতে বলে উঠল, ওহ দেখেছো, আমি তো ভুলেই গেছি, তোমার আঙ্কেলদের জন্য চা বানাতে এলাম আমি। ওনারা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, এখনই ফিরে এসে চা চাইবে। মায়া মুচকি হেসে নিজের কাজ করতে করতে বলল, তুমি চিন্তা করো না ছোটো আম্মু, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বলেই চা বানাতে শুরু করলো। আর আঞ্জুমা বেগম না না করে বললেন, আরে আরে আমি বানাচ্ছি, তুমি যাও। এরপর তোমাকে আরমানের রুম পরিষ্কার করতে হবে, তারপর অফিসেও তো যাবে তুমি। আজকে আবার প্রথম দিন। ও কোনো ব্যাপার না ছোটো আম্মু, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। যাও তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি এক্ষুনি চা আনছি। আঞ্জুমা বেগম মায়ের মাথার চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বললেন, পাগলি একটা। বলেই উনি চলে গেলেন। এদিকে মায়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এরপর কিছুক্ষণের মধ্যে মায়া সব কিছু রেডি করে রান্নাঘর থেকে উকি দিয়ে ড্রয়িং রুমে তাকালো। দেখলো আঙ্কেলরা চলে এসেছেন। মায়া একটা ট্রেতে করে চা নিয়ে গেল ওনাদের কাছে। ছোটো আম্মুকেও চা দিল। এরপর আবারও রান্নাঘরে গিয়ে আরমানের জন্য বানানো কফি নিয়ে এগিয়ে গেল দোতলার দিকে। তারপর আরমানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নক করা সত্ত্বেও ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। ওর মনে পড়ল রুবি বলেছিল জিম রুমে থাকবে এই সময়, তাই হয়তো অত দূরে নক করার আওয়াজ যাচ্ছে না। মায়া আর কোনো কিছু না ভেবেই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ওর এই রুমটা ভালো করে দেখা হয়নি কখনো, তাই পুরো রুমটা একবার চোখ বুলালো। বিশাল বড় রুমটা, সব রকমের ফার্নিচারও আছে। পুরো রুমটাই সাদা কালার, তার সাথে দরজার জানালার পর্দা থেকে শুরু করে বিছানা চাদরটাও সাদা কালার। এত ঝাঁ চকচকে রুমটার কি পরিষ্কার করবে ভেবে পেল না মায়া। রুমে কিং সাইজের একটা বেড রাখা, আর তার কিছুটা পাশে একটা বিশাল বড় ব্যালকনি, থাই গ্লাস লাগানো। সেই থাই গ্লাস ভেদ করে রুমে সকালের মিষ্টি রোদ প্রবেশ করছে। রুম থেকে যত দূর দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ব্যালকনিটা অনেক ফুল গাছ দিয়ে সাজানো। মায়ার আবার ফুল গাছ অনেক পছন্দ, তাই মায়া কফি হাতেই এগিয়ে যেতে গেল সেই দিকে। কিন্তু তখনই একটা মোটা গম্ভীর পুরুষালী আওয়াজ ভেসে এলো ওর কানে। আমার রুমে কি করছো তুমি? আরমান একটা টাওয়াল দিয়ে ঘামে ভিজে থাকা শরীরটা মুছতে মুছতে জিম রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে মায়ার উদ্দেশ্যে কথাটা বলল। মায়া আরমানের গম্ভীর গলার আওয়াজে থেমে গেল। তারপর আস্তে আস্তে আরমানের দিকে ঘুরল, কিন্তু তখনও ও মাথা নিচু করে রেখেছে। আরমান আবারও গম্ভীর গলায় বলল, কারোর রুমে ঢুকতে হলে আগে অনুমতি নিতে হয়, সে জ্ঞানটা নেই তোমার? সরি, আসলে আমি আপনার জন্য কফি এনেছি। বাইরে থেকে অনেকবার নক করেছি, কিন্তু আপনি হয়তো শুনতে পাননি, তাই বাধ্য হয়ে ঢুকেছি রুমে। কথাগুলো বলেই মায়া মুখ তুলে তাকালো আরমানের দিকে, আর সাথে সাথে পেছনের দিকে ঘুরে গেল ও। কারণ আরমানের গায়ে কোনো জামা ছিল না, শুধু একটা 3 কোয়ার্টার প্যান্ট পরা ছিল। আরমান মায়াকে এইভাবে পেছনে ঘুরে দাঁড়াতে দেখে এগিয়ে এলো মায়ার কাছে। একদম মায়ার ঠিক পেছনে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মায়ার কানের কাছে মুখ নিয়ে বাঁকা হেসে স্লো ভয়েসে বলল, এমন ভাব করছো যেন মনে হচ্ছে তুমি আমাকে এই অবস্থায় প্রথমবার দেখছো। মায়া ভীষণ লজ্জা পেল ওর কথায়। এই লজ্জা একজন স্বামীর কথায় স্ত্রী যেমন পায় তেমন লজ্জা নয়। এই লজ্জা অপমানের লজ্জা। এই লজ্জা অন্যজনের থেকে অপমানিত হওয়ার লজ্জা। মনে পড়ে গেল সেই দিন, সেই ক্লাবের কথা। ওর বাবাকে হসপিটালে ভর্তি করার পরপরই টাকা চেয়েছিল ওর থেকে। আগে নাকি হসপিটালের বিল জমা করতে হবে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। অনেক রিকোয়েস্ট করে 2 দিন সময় চেয়েছিল ও। তারপর অনেক জায়গায় ছুটেছিল টাকার জন্য, কিন্তু ও কুপ্রস্তাব ছাড়া কেউ ওকে টাকা দিতে চায়নি। প্রথম দিন ব্যর্থ হয়েছিল টাকা জোগাড় করতে। তারপর ওর একটা কলেজ ফ্রেন্ডকে কল করে, তেমন একটা কাছের বন্ধু ছিল না, এমনি চেনা পরিচয় ছিল। ওর কাছে সাহায্য চাইলে ওই মেয়েটাই ওকে ওই ক্লাবের ঠিকানা দেয় আর ওই কাজের প্রস্তাব দেয়। মায়া প্রথমে না করে দিয়েছিল। মেয়েটা অনেক বুঝিয়েছিল যে এত টাকা হঠাৎ করে কেউই ওকে দিতে পারবে না, ওটাই একমাত্র উপায়। তারপরও মায়া না করে দিয়েছিল। আবারও সারাদিন ছুটে বেরিয়েছিল অনেক জায়গায় লোনের জন্য, কিন্তু একদিন লোন দেওয়া সম্ভব না। সন্ধ্যার দিকে হসপিটাল থেকে কল আসে, ও যদি টাকা জমা না করে তাহলে ওর বাবাকে কেবিন থেকে বের করে দেওয়া হবে।
তখন মায়ের হাতে আর কোনো উপায় ছিল না। ওর মায়ের রাখা গয়নাগুলো বিক্রি করে যেই টাকাটুকু জোগাড় করেছিল সেই টাকাটুকু জমা করে আসে হসপিটালে, আর ওই রাতটুকু সময় চেয়ে নেয়। বাকিটা কাল সকালে জমা করবে বলে। এরপরই আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শুধুমাত্র ওর বাবাকে বাঁচানোর জন্য ওই পথ বেছে নিয়েছিল। আর ওই জায়গায় আরমানকে দেখে জেদের বসে ও কী বলেছিল সেটাও নিজেও খেয়াল ছিল না। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল ও। সেই কথাগুলো আর ওর করা কাজগুলো মনে পড়লে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ওর। কিন্তু ওর যে কিছু করার নেই। ও মরে গেলে ওর বাবার কী হবে? ওর বাবার শেষ সম্বল হচ্ছে ও। প্রথম ওর অজান্তে ওকে কেনা নেওয়ার জন্য আরমানের ওপর রাগ ঘৃণা থাকলেও এখন সত্যি আরমানের কাছে কৃতজ্ঞ ওকে এই সার্ভেন্টের কাজ দেওয়ার জন্য। যদি ওকে কিনে না নিত, যদি ওর সার্ভেন্ট না বানাতো, তাহলে ওকে ওই নোংরা জায়গায় এখনও কাজ করতে হতো। সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যে করেন। মায়ের এইসব কথা ভেবে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরমান ওকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। ওদের বিয়ের পর কখনো এত কাছে থেকে তা অনেক দূরের কথা। দূর থেকেও চোখ তুলে এক পলক দেখেনি ভালো করে, শুধুমাত্র মায়েশার কথা ভেবে। আর এখন মেয়েটাকে দেখলে কেমন যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আরমান তখনও মায়ার গা ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। মায়া সেটা বুঝতে পেরে কাঁপা হাতে কফিটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরমানের ঘোর কাটলো যেন। না কি করছে ও কি এই মেয়েটার মায়ে পড়ে যাচ্ছে? না এটা কিছুতেই সম্ভব না। ও শুধুমাত্র ওর মায়েশাকে ভালোবাসে। আরমান মনে মনে ভীষণ বিরক্ত হলো মায়ার ওপর। বিরক্তিকর গলায় ওর কাছ থেকে সরে এসে বলল, ঠান্ডা তো লেগেই গেছে, যাও আবার গিয়ে নতুন করে কফি বানিয়ে নিয়ে আসো। মায়াও যেন এই অপেক্ষাতেই ছিল। আরমানের বলার সাথে সাথেই রুম থেকে বেরিয়ে গেল। আর আরমান নিজের উপরেই বিরক্ত হয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। এদিকে মায়াকে আবারও কফি হাতে ঘুরে আসতে দেখে ছোট আম্মু বললেন, কি হলো মামুনি, কফি নিয়ে ঘুরে এলেছে? আসলে ছোট আম্মু উনি জিম রুমে ছিলেন, তাই কফি ঠান্ডা হয়ে গেছে। ও আচ্ছা। মায়া আবারও রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। কফি বানাচ্ছে আর নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকছে। কফি বানানো হয়ে গেলে মায়া আবারও আরমানের রুমে গেল। দরজায় নক করলে কোনো সাড়া পেল না, তাই দরজাটা হালকা খুলে মুখ বাড়িয়ে দেখলো রুমে কোথাও আরমান আছে কিনা। কিন্তু আরমানকে রুমে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে আরমান ওয়াশরুমে। এই ভেবে রুমে ঢুকে গেল মায়া। কফিটা বেডসাইড টেবিলে রেখে যেমন এসেছিল তেমনভাবেই চলে গেল মায়া। এইবার বুঝে করুক উনি। এখন আর কফি ঠান্ডা হলে ওর কোনো দোষ নেই, খেলে খাক, না খেলে না খাক। ঠিক সকাল 8টার সময় শাহরিয়ার ম্যানশনের সকল সদস্য এসে হাজির হলো ডাইনিং টেবিলে। এটাই এখানকার নিয়ম। সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার ঠিক সময়ে সবাইকে একসাথে করতে হবে। এই নিয়ম আরমানের দাদু বেঁচে থাকতে করে গিয়েছিলেন। সেই নিয়ম এখনও বজায় আছে। মিসেস সাবিনা বেগম টেবিলে লুচি আর তরকারি দেখে নাক মুখ সিটকে বললেন, কী সব রান্না হয়েছে এগুলো? অয়েলি ফুড, জানো না এসব আমি খাই না। এগুলো আমাদের জন্য ভাবি, তোমাদের জন্য তোমাদের মতো করে রান্না করা হয়েছে, আনছে ওরা। এরপর 2 জন সার্ভেন্ট আরমান আর সাবিনা বেগমের জন্য ওরা যা খায় তাই এনে দিল। এদিকে সামিরা তো লুচি তরকারি দেখে অনেক খুশি। ওয়াও ছোট আম্মু, কি বানিয়েছো? অনেক থ্যাঙ্কস তোমায়। অনেক দিন হলো লুচি তরকারি খাইনি। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, আমি বানাইনি, এগুলো মায়া বানিয়েছে। মনোয়ারা সাহেব মজা করে বলে উঠলেন, তাই তো ভাবি। আর সূর্য কোন দিকে উঠল যে আমার গিন্নি এত সুন্দর খাবার বানিয়েছে? এখন দেখছি সূর্য যেদিকে ওঠার সেদিকেই উঠছে। আঞ্জুমা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, হ্যাঁ, এমন ভাব করছো যেন মনে হচ্ছে আমি কোনোদিনই রান্না করে খাওয়াই নাই। ছোট বৌমা, এসব কথা বাদ দাও তো, আগে খেতে দাও। খাবার দেখে জিভে পানি আসছে, আর অপেক্ষা করতে পারছি না। সাবিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এমন সব ভাব করছে যেন মনে হচ্ছে ওই মেয়ে খাবার বানায়নি, অমৃত বানিয়েছে। আরমান খাবারটা মায়া বানিয়েছে শুনে আর চোখে তাকালো লুচিগুলোর দিকে। এখনও অনেকটা ফুলে আছে, দেখেই খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে খেতে। ওরও ভীষণ ইচ্ছে যাচ্ছে খেতে, কিন্তু নিজের ইগোর জন্য খেতে পারছে না। আর এদিকে আবিরও এসে আরমানকে জ্বালানোর জন্য মায়ার রান্নার অনেক প্রশংসা করছে আর মজা করে খাচ্ছে। আর আবিরের সাথে যোগ দিয়েছে সামিরাও। কিছুক্ষণ পর সামিরা একটা লুচি তুলে আরমানের প্লেটে দিল, দিয়ে বলল, ভাইয়া প্লিজ একটা খাও, দেখো না অনেক টেস্টি হয়েছে। সামিরা, একে তো তুমি এসব অয়েলি খাবার খেয়ে নিজের শরীরটা নষ্ট করছো, তার উপর আবার আমার বাবুর পেছনেও লেগেছো। তোমাকে তো আর খেতে জোর করেনি মম, এটা আমার আর ভাইয়ের ব্যাপার, তাই তুমি
তোমার মতো খাও। সাবিনা বেগম ধমকে বলে উঠলেন, সামিরা, তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। একদম আমার মুখে মুখে কথা বলবে না, এটা আমার পছন্দ না। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকিয়ে ইশারা দিলেন চুপ থাকতে। আরমান ওর মায়ের উদ্দেশ্যে বলল, মম, একদম আমার ছোটকিকে বকবে না, আমার একমাত্র বোন। আর একটা লুচিয়ে তো খেতে বলেছে, এ আর এমন কি? আমি আমার বোনের এতটুকু আবদার রাখতে পারবো না? আবির নিজের মনে বিড়বিড় করে বলল, শালা হারামি, নিজের খেতে ইচ্ছে করছে সেইটা তো বলতে পারছে না, ওনাকে আবার বোনের আবদার রাখতে খাবে। সাবিনা বেগম আরমানের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, তোমার আদরেই তো দিনের বাদর হচ্ছে, পুরো বাঁদর একটা। সামিরা এটা শুনে ঝটপট বলে উঠল, আচ্ছা, আমি যদি বান্দর হই তাহলে পাপা তুমিও তো বান্দরই হবে, যেহেতু আমি তোমার মেয়ে। তাহলে ছোট আব্বুও বান্দর হবে, যেহেতু তোমরা ভাই ভাই। আর মমতা হলে বান্দর, যেহেতু আমার গর্ভধারিণী মা। আর তার সাথে ভাইও বান্দর। সামিরার এমন কথা শুনে আবির হু হা করে হেসে দিল, আর আঞ্জুমা বেগমও মুখ চেপে হাসলেন। আর এদিকে আনোয়ার সাহেবের মুখের খাবার নাকে উঠে বিষম খেয়ে যাচ্ছে, তাই অবস্থা। মানোয়ার সাহেব পাশে বসায় উনি তাড়াতাড়ি বড় ভাইকে পানি দিলেন। এদিকে আরমান মুখ টিপে হাসছে ওর দুষ্টু বোনের কথা শুনে। আরমান মিথ্যা রাগ দেখিয়ে সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, তুমি কিন্তু ভীষণ দুষ্ট হয়েছ, এত দুষ্টুমি ভালো না। এদিকে সাবিনা বেগম ভীষণ বিরক্ত হলেন, নিজের কথাই নিজেই ফেসে গেলেন যেন। ওনার খাওয়া শেষ, তাই উনি বিরক্তিকর মুখ নিয়ে উঠে গেলেন। আনোয়ার সাহেব আঞ্জুমা বেগমকে খেতে খেতেই জিজ্ঞেস করলেন, ছোট বৌমা, মায়া আমাকে দেখছি না তো, কোথায় মেয়েটা? হ্যাঁ ভাইয়া, আমিও অনেকক্ষণ থেকে দেখছি না। ও বলছিল অফিসে যাওয়ার আগে একবার হসপিটালে যাবে ওর বাবাকে দেখতে, তাই হয়তো বেরিয়ে গেছে মেয়েটা। আবির হতাশ হওয়ার ভান করে বলল, যা চলে গেল, কোথায় ভাবলাম একসাথে যাব দুজন। কিন্তু আবির ভাইয়া, তুমি তো বড় ভাইয়ার সাথে যাও রোজ। আবির দাঁত দেখিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তোর বান্দর ভাইয়ের সাথেই যেতাম আগে, তবে এখন থেকে ঠিক করেছি আমি আর মায়া একসাথে যাব, আমার গাড়িতে করে। আরমান বিরক্ত গলায় বলে উঠল, খাওয়ার সময় এত কথা বলে ঠিক না, এত বকবক করিস কেন দুজন? চুপচাপ খা। ওরা আর কোনো কথা না বলে দুজনেই আরমানকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে খাওয়ায় মন দিল। আরমানের খাওয়া শেষ হতেই ও উঠে গেল চেয়ার ছেড়ে। লুচি তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। সত্যি মেয়েটার রান্নার হাত ভালো, খুব সুন্দর রান্না করে মেয়েটা। এসব ভাবতে ভাবতে ও ওর রুমের দিকে এগিয়ে গেল। ও রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। আর এই ধাক্কা খাওয়ার মানুষটা আর কেউ নয়, আমাদের মায়া। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করতে যেতেই মায়া উপরে এসেছিল আরমানের রুম পরিষ্কার করতে। ও ওর কাজ শেষ করে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। ও নিচের দিকে তাকিয়েছিল, আর তার কারণ ওর হাতে ছিল ময়লা পানির বালতি। মেঝে পরিষ্কার করছিল পানি দিয়ে। সেই ভারী বালতি তুলে নিয়ে যাওয়ার সময় খেয়াল করেনি সামনের দিক থেকে আসা আরমানকে, তাই দুজনেই খেলো ধাক্কা। সাথে সাথে মায়ের হাতে থাকা বালতি সহ মায়া ধপাস করে নিচে পড়ে গেল। সমস্ত ময়লা পানি আবারও মেঝেতে পড়ে গেল, সাথে কিছুটা মায়ের গায়েও লাগলো। এদিকে তো আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো বিষয়টাও বুঝতেই পারল না। অবাক হয়ে নিচে পড়ে থাকা মায়ার দিকে তাকালো। মায়া নিজের কোমরে হাত দিয়ে পড়ে থেকেই আর্তনাদ করে উঠল। মায়ার আর্তনাদে আরমানের ধ্যান ফিরল যেন। ও তাড়াতাড়ি এগিয়ে যেতে গেল মায়াকে ওঠানোর জন্য, কিন্তু ময়লা পানিতে তাড়াহুড়োয় পা দেওয়ার কারণে ও নিজেও স্লিপ করে পড়ল মায়ার ওপর। মায়া নিচে আর ও মায়ার উপরে। ঠিক তখনই ওদের কানে আবিরের গলার আওয়াজ এলো, আমি কিচ্ছু দেখিনি। আরমান পুরোপুরি মায়ার উপরে পড়েছিল। মায়া আবিরের গলার আওয়াজ পেতেই আরমানকে দিল এক ধাক্কা, আর আরমান গড়িয়ে মায়ার পাশে গিয়ে পড়ল। মায়া কোনো মতে উঠে বসলো, আর আবির তখনও মুখ দুই হাতে ঢাকা দিয়ে আঙুলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আরমান ডেকে গিয়ে বলল, নাটক কম কর আবির, তোর এই নাটক আমার একদম অপছন্দ। বলতে বলতেই আরমান উঠে বসলো মেঝেতেই। মায়া তখনও কোমরে হাত দিয়ে মেঝেতেই বসে আছে। আবির আরমানের কথায় মুখ থেকে হাত সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়ালো। আরমান বিরক্তিকর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আমার রুমে কি করছিলে তুমি? আর চোখে দেখতে পাও না যেইভাবে দিনে বেলা এইভাবে ধাক্কা খেলে? আবির তৎক্ষণাৎ বলে উঠল, এইভাবে দিনের বেলায় তোমার ধাক্কা খাওয়া একদম উচিত হয়নি মায়া, তোমার উচিত ছিল রাতের বেলায় ধাক্কা খাওয়া। আরমান রেগে কটমট করে তাকালো আবিরের দিকে, আর আবির আবারও সিরিয়াস হওয়ার ভান করে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে মায়াও আরমানকে তেজ দেখিয়ে বলল,